আমি যখন কোনো নাটক আলো করা শুরু করি, সবাই বলে যে এই স্ক্রিপ্টটা আপনাকে পাঠিয়ে দিলাম। আমি বলি আমার দরকার নেই ভাই স্ক্রিপ্ট। যখন রিহার্সাল করবো আলো দিয়ে, তখন একটা স্ক্রিপ্ট দিও আমাকে, আমার আলোর অ্যাসিস্ট্যান্টরা তারা ওইসব দাগ দিয়ে লিখে নেবে, তার জন্য দরকার হবে আমার কোনো। আমি চাই মঞ্চ কীভাবে নাটকটা পড়ছে এটা আমি দেখতে চাই। আমি কীভাবে নাটক পড়ছি কথা না, আমার পড়াটা বড় কথা না। আমি 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 পড়তে গিয়ে কোন জায়গার উপর জোর দিচ্ছি, কোন জায়গার উপর জোর দিচ্ছি না, এটা কোনো বড় ব্যাপার না। মঞ্চ নাটকটাকে কীভাবে পড়ছে এইটা আমি দেখতে চাই, রিহার্সালটা চাই, মঞ্চের উপরে রিহার্সালটা চাই। তার জন্য আমার দুটো রিহার্সাল দেখতে দিলেও হবে, কিন্তু আমি এইভাবে দেখতে চাই, সেইভাবে আমি আলোটা তৈরি করি। অর্থাৎ দ্বিতীয় কথা হচ্ছে, ধরো যে অভিনেতার যে কথা বলা, আমাদের পুরনো থিয়েটারে বা ট্র্যাডিশনাল যে আলোর যে তাতে একটা মজার জিনিস থাকবে, ওই পার্চের উপরে দুটো আলো থাকে, তাকে আমরা আমাদের দেশে বিদেশে বলে না, আমরা বলি ওটা ফলো স্পট। তার কাজ হচ্ছে প্রধান যে মেন অভিনেতা তাকে ফলো করবে, সে যেখানে যাবে তার, এবং তাকে এটা বলার সময় সবসময় বলা হয় যে, এবং শেখানো হয় আলো যে ফলো করবে তাকে বুঝিয়েও দেওয়া। আমিও দিয়েছি যখন, যদি আমিও সব খুব কম ব্যবহার করেছি, জগন্নাথের পরে আর করি হয়নি, যে এই যে দাঁড়ালো তারপর তুমি আলোটা ফেলে দেখো যে আলোর যে সেন্টারটা ওর মুখে পড়ছে কিনা, কারণ ও কথা বলছে তো, সেইটাই তুমি এমনকি রাত্রের দৃশ্যতেও দেখবে ব্লু, আমরা বলি ফুটো ব্লু লাগাও, এই ওনার ফুটো ব্লুতে, মানে ব্লু কাগজ মাঝখানে কেন ফুটো করা আছে, ওইটা সাদা, ওইটা মুখটার উপর আলো করবে, কারণ সে তো মুখে কথা বলছে, ওইটাই লোকে দেখতে চায়, জানতে চায় দর্শক। আমি সেটাকে একদম ছেঁটে ফেলে দিয়েছি। আমি সবসময় চাই যে লোকটা কথা বলুক, কিন্তু তার জন্য মুখ দেখানোর দরকার হবে না, সে কথা বলছে সেটা বোঝাতে হবে যে ওই কথা বলছে। মঞ্চের মধ্যে যে আরও 5 জন দাঁড়িয়ে আছে তারা কথা বলছে না, এটা বোঝানোর দায়িত্ব আমার, ওই কথা বলছে, কিন্তু কথা বলার জন্য মুখটা কিনা নড়ছে এটা দেখানো আমার দরকার নেই, আমি মনে করি তাই। আমি নাটকে সেই জন্যে ওই ব্যাপারটাকে বাদ দিয়ে দিয়েছি আমার প্রতি। এবার যে স্পেসটার কথা তুমি বললে, সেই স্পেসটাতে অভিনেতা কীভাবে ব্যাপারটা তৈরি হয়, একই সঙ্গে তো অভিনেতাকে দেখাতে হবে এবং স্পেসটাকেও তুলতে হবে। এইটার ক্ষেত্রে আমি তো একটা উদাহরণ দিতে পারি, দুটো উদাহরণ। যেমন ধরো তিস্তাপাড়ের বৃত্তান্ততে একটা দৃশ্য আছে, ওই বাঘালু তার নিজের আইডেন্টিটি লেখা আছে, বাঘালুর আত্মপরিচয়। বাঘালু মঞ্চে আসে, এসে যে ওই যে ভদ্রলোকের যে সার্ভ অফিসার তাকে ডাকে, সে বেরোয় না, হবে ঘুমাচ্ছে, হয়তো রাখতে পারে, এসে বলে যে আপনি জানতে চাই আমি কে, আমি বাহারু, আমার এই আপনি মাচিসটা জ্বালান তাহলেই আমাকে দেখতে পাবেন, অন্ধকার দৃশ্য। এই দৃশ্যটা আলো করবার সময় আমরা কী করেছিলাম, আমরা করলাম কি যে বাঘারু ওই খুব কম আলো, বাঘারু আসে মঞ্চের সামনে এগিয়ে আছে, দেখা যায় বাঘারু এই কথাগুলো প্রথম কথাটা এসে দাঁড়ায় যেখানটাতে, সেখানে সামনে থেকে তার উপরে একটা আলো এসে পড়ে, খুব কম, হালকা হালকা আলো, যাতে লোকটাকে বোঝা যায় কিন্তু আর কিছু হয়। সে যখন বলে আপনি মাচিসটা জ্বালুন, তখন আমরা করি কি যে এই যে পেছনে যে গাছ নিয়ে যারা দাঁড়িয়ে থাকে তাদের কোমরে একটা করে টর্চ লাইট রাখা থাকে, তারা ওই অন্ধকারের মধ্যে টর্চ লাইটটা খুলে রাখে, হাতে ধরে থাকে। মাচিস জ্বালুন বলে একটা মিউজিক আছে, সে মিউজিকের সঙ্গে মিলিয়ে, ড্রাম বিটের সঙ্গে মিলিয়ে তার টর্চটা জেলে বাঘালুর উপর ফেলে, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিকে বিভিন্ন দিক থেকে বাঘালুর উপর ফেলে, একটা অদ্ভুত অন্যরকম চেহারা তৈরি। এবং অডিটোরিয়ামে তুমি যে মঞ্চটা শুধু আলোকিত হচ্ছে তা না, অডিটোরিয়ামে দেয়ালে সবেতেই বাঘালুর ছবি, সব মিলিয়ে যে বাঘালুর আত্মপরিচয়, সেটা একটা অন্য অর্থ দাঁড়ায়, সেটা এইভাবে করা হয়েছে। আমি একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ দিচ্ছি এই একই রকম, সেটা হচ্ছে বাঘালু যেখানে জঙ্গলের মধ্যে সূর্যগ্রহণ দেখে, সেটা খুব ইন্টারেস্টিং।
আমরা ওই নাটকে 4 সেট সাইড লাইট রেখেছিল, এছাড়া রাখা যাবে না একাডেমিতে, আর জায়গাই নেই আর কি। 4 সেট সাইড লাইট রেখেছিল, আর কতগুলো টিনের কৌটোতে 200 ওয়াটের ল্যাম্প দিয়ে 6টা এই উপরে ঝুলিয়ে দিয়েছিল বিভিন্ন জায়গায়, কোনো নির্দিষ্ট ইয়ে না, খালি বাঘারু যেখানটা দাঁড়াবে সেইখানে যেন একটা থাকে এটা রেখে, এছাড়া সবই ওই 200 ওয়াটের কন্ট্রাক্স ল্যাম্প লাগিয়ে দিয়েছে, জোরালো আলো হয়, কিন্তু ওই পর্যন্ত থাকে। তো আমরা ওই দৃশ্যটা করতাম যখন, তখন সাইড লাইটগুলো মোটামুটি দেওয়া আছে, ভালোই দেওয়া আছে, তার মধ্যে এখানে ওই আলোগুলো জ্বেলে দিতাম, ওপরের আলোগুলো জ্বলতো, কেউ বুঝতে পারতো না ওপরে আলো জ্বললেও কেউ দেখতে পাবে না। এটা এইবার বাঙালি যখন বলে গেরন হচ্ছে করে চেঁচায়, তখন দুপাশে এই 4টে ডিমা, যাতে 2 সেট করে, এই 2 সেট করে রয়েছে, এক একটা ডিমারে 2টো করে আলো। এবার 2জন আলোর ছেলে তারা এই 2টোকে ডিমার করে, এর 2টো ডিমাকে আস্তে আস্তে জগা অবস্থা থেকে নেবার অবস্থায় নামে। তো ওপরে আলোগুলো ফুটে ওঠে, ওই আবছা আলোতে। আর তখন এখানে একটা মজার ব্যাপার হয়, মানে তুমি একবার মনে হবে কোনো শোয়েতে মনে হবে সূর্যগ্রহণের অন্ধকারটা পেছন দিক থেকে সামনের দিকে অন্ধকার হয়ে যাচ্ছে, কখনো মনে হবে সামনের দিক থেকে পেছন দিকে অন্ধকার হয়ে গেছে। না, এর জন্য কারণ আলাদা কৃতিত্ব নেই, ব্যাপারটা হচ্ছে যেহেতু 2টো ভাগে ভাগ করা আছে, দুজনে একই সঙ্গে ডিমান্ড কমাতে শুরু করলো, কিন্তু দুজনের হাত তো একই চলবে না, তার মানে 19-20 একটা হবেই। এই যে তফাৎটা, খানিক্ষণ পরে মনে হবে আলোটা সামনের দিক থেকে ছায়াটা গোটাটা মঞ্চে ঘিরে ফেলছে, বা কখন মনে হয় পেছন দিক থেকে ছায়াটা গোটা মঞ্চে ঘিরে ফেলছে। এইটা যখন হচ্ছে, আর বাঙালি যখন অভিনয় করে, তারপরে তো বেরোন করে চেঁচায়, এই যে স্পেস এবং এই সবটাই ফুটিয়ে তোলা হয় আলো দিয়ে। বাঘালুকেও দেখানো হয়, যে স্পেসের মধ্যে বাঘালু ঘুরছে সে জঙ্গলের মধ্যে, সেটাও বোঝানো হয়, আর এটাও হয়। আর স্পেসে তো আমরা সবসময় করি, আমি সবসময় মনে করি যে আলোর ডিজাইন যারা করে তাদের একটাই কাজ, মঞ্চের উপরে একটা স্পেস তৈরি করে দেওয়া, সেই স্পেসের মধ্যে অভিনেতারা ঘোরাঘুরি করবে। অভিনেতারা ঘোরাঘুরি করলে কি হবে না হবে, সে লাইট ডিজাইনার সেটা ভেবে রেখে একটু 19-20 করে, কিন্তু তার মূল কাজটা হচ্ছে ওই স্পেসটা তৈরি করা। এবার ধরো আমি আবার একটা উদাহরণ দিই, যখন মেফিস্টোতে যে মূল অভিনেতা সে হপকিন, সে যখন একটা বড় আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করছে, সেই সময় তার বান্ধবী কালো মেয়ে সুরঞ্জনা করেছিলেন, দরজা দিয়ে ঢোকে, একাডেমির ডান দিকে দরজা দিয়ে ঢুকেই সে একটা আওয়াজ করে সে বাঁদিকে আরো সরে যায়, উইংয়ের যে জায়গাতে যায় সেটা হচ্ছে সব থেকে খারাপ জায়গা আলোর ক্ষেত্রে। কারণ তুমি যদি ওখান থেকে একটা আলো দাও, তাহলে মনে হবে যে পেছনে তো তার আলোটা একটা 2 কাঠা টাইপের ব্যাপার তৈরি করতে হবে, সেটা তো চলবে না। তাহলে আর সেখানে তুমি ওখানে ওপর থেকেও কিছু আলো দিতে পারবে না, আর নেই তো জায়গা, এইটুকু তা খাঁজে সে ঢুকে যাবে। সেটাকে আমরা করলাম কিনা, আমার তো স্পেসটা তৈরি করতে হবে। আমি যেটা করলাম সেটা হচ্ছে শুধু ইয়েকে বললাম, আমাদের গৌতম হালদার যে পাঠটা করছে, তাকে বললাম যে ওই আওয়াজটার সঙ্গে তুমি তোমার সামনে যে আয়নাটা, এখানটাতে দাঁড়িয়ে তুমি অভিনয় ব্যাপারটা করছো, সেটাকে একটু এরকমভাবে একটুখানি এতখানি সরিয়ে দিতে পারবে। হ্যাঁ, ওটা ভালো অভিনেতার সঙ্গে কাজ করে এর সুবিধা। হ্যাঁ, একটা আলো রাখা ছিল উপর থেকে, আগেই জ্বলছিল, ওর গায়ের ওপরে ছিল, ওর পেছন থেকে, মাথার পেছন থেকে। এই তো যখনই সরিয়ে দেয় তখন ও সরে যায়, তো আলোটা আয়নার ওই উপর পড়ে, ল্যাম্পটার উপরে পড়ে, সেইখান থেকে রিফ্লেক্টেড লাইটটা গিয়ে পড়ে ওই সুরঞ্জনের উপরে। সেই অল্প আলো তো সুরঞ্জনের বোঝা যায়, সুরঞ্জনের এই স্পেসের মধ্যে ঢুকলো। এটা প্রথম থেকেই আমার ভাবা, প্রথম থেকেই আমি যখন স্পেসটা তৈরি করি, এবার তার মাঝখানে যখন অভিনেতারা অভিনয় করে, সেখানে যে সমস্যাগুলো তৈরি হয়, সেই সমস্যাগুলো সমাধান করা, যেটা আমার সেকেন্ডারি কাজ।
প্রথম কাজ হচ্ছে আমার স্পেসটা তৈরি করবো।